আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ তিনি একথা জানান। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন। উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে মূল বিষয়টা হলো যে আমাদের গণতন্ত্রে বিধানসভার ভূমিকা কি, সেই ভূমিকা নিয়ে আলোচনা হলো। বিধায়কদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হলো। বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। ভবিষ্যতেও ছোট ছোট পরিসরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে অধ্যক্ষ জানান। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ বা বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হবে। প্রযুক্তিগত কারণ এবং অন্যান্য জটিলতায় যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সঠিকভাবে দেওয়া যায়নি, রাজ্য সরকার তাদের পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত বৈঠক করেন। সেখানে বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলে রাজ্য সরকার 2008 থেকে 2015 সাল পর্যন্ত কর্মচারীদের বকেয়া পেনশনের 50% অ্যাডহক ভিত্তিতে দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে সুব্রতবাবু তাদের আশ্বাস দেন। এছাড়াও গ্রান্ট ইন এইডের আওতায় থাকা কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, এজেন্সি প্রথার বিলুপ্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাওড়া স্টেশনের 635 মিটার লম্বা 24 নম্বর প্ল্যাটফর্ম এ মাস থেকেই চালু হচ্ছে। 2,69,00,000 টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে বলে হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন। এছাড়াও 10, 11, 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মগুলিকেও লম্বা দৈর্ঘ্যের জন্য ট্রেনের জন্য বাড়ানো হচ্ছে। হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনে 47টি ফুট ওভারব্রিজ এবং 50 থেকে 55টির মতো স্বল্প উচ্চতা সাবওয়ে তৈরির কাজও চলছে। ইতোমধ্যেই 8টি স্টেশনে 15টি লিফট বসানো হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন সিসিআর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জন্য আজ ও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26শে জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরের দিনই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ডিগ্রি পাওয়া মেয়েদের সংখ্যা 12% বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা গ্রামে একটি 3তলা বাড়ি ও কাপড়ের দোকানে আগুন লাগায় এক কিশোর সহ 3 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। জানা গেছে, পুজো উপলক্ষে বাড়ির নিচতলার পোশাকের দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুদ ছিল। গভীর রাতে হঠাৎই সেখানে আগুন ধরে যায়। ওই বাড়ির বাসিন্দা ব্যবসায়ী উদয় ঘোষ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলে মারাত্মকভাবে জখম হন। তাদের প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এবং পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভাতুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে গতকাল তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিবদমান দু গোষ্ঠীর সংঘর্ষের জেরে রান্নাঘরে তালা দিয়ে দেওয়া হয়। নতুন গোষ্ঠীগুলি রান্নার কাজে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানায়। এই নিয়ে শুরু হয় উত্তেজনা। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়।
স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাওর সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রী মোদী শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় 2টি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ, লস্করে তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপি এর আওতায় এই ঘোষণা করা হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডওয়ারের 1,500-এর বেশি বিএলওর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat. পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সে দেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সে দেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। बुलेट ट्रेन का कंस्ट्रक्शन भी बहुत तेजी से चल रहा है और अगले साल सूरत से बिलीमोरा का पहला सेक्शन आरंभ करेंगे। उसके बाद में वापी से सूरत का सेक्शन आरंभ करेंगे। उसके बाद में वापी से अहमदाबाद का पूरा कंप्लीट करेंगे। फिर अहमदाबाद से ठाणे और उसके बाद में अहमदाबाद से मुंबई। इस तरह से सेक्शन बाय सेक्शन, फेज बाय फेज 2029 के एंड तक कंप्लीट करेंगे प्रोजेक्ट। बहुत 80% काम गुजरात के क्षेत्र में कंप्लीट हो चुका है और बहुत ही अच्छी प्रोग्रेस। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয়ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতার সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30টায়। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলো।